নমস্কার। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা ছুটি নাকচ গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প ছুটি নাকচ। চোখের সামনে দিয়ে সাঁ করে একটা গাড়ি বেরিয়ে গেল। একটা, দুটো, তিনটে, চারটে। হাঁ করে তাকিয়ে দেখে মালতী। যেন এরকম স্বর্গীয় দৃশ্য জীবনে কখনো দেখেনি। পুরো 3 বছর দেখেনি মালতী রাস্তা, গাড়ি, পথ চলতি মানুষ। ভাবতে গিয়ে বিশ্বাস হচ্ছে না। 3 বছর মালতী তার জানা পৃথিবীর বাইরে একটা অদ্ভুত পৃথিবীতে কাটিয়েছে। আর এখনো আরও অবাক লাগছে আবার সেই পুরনো পৃথিবীতে এসে দাঁড়িয়েছে। হঠাৎ নিজের গায়ে চিমটি কেটে দেখে নিল মালতী ঘটনাটা সত্যি না স্বপ্ন। কাল রাত্রিরেই সেই পাজিটা, মালতী জানে না তাকে কি বলে চিহ্নিত করতে হয়, সর্দার না কর্তা, কে জানে, জানতে ইচ্ছেও হয়নি কোনোদিন। মনে মনে তাকে মালতী পাজিটাই বলে। তা সে কাল রাত্রিরে খ্যাঁকিয়ে হেসে বলেছিল, কাল সকালে তো তোর ছুটি হয়ে যাবে রে মালতী। ছুটি হয়ে যাবে? মালতী এই গারদ থেকে ছাড়া পাবে? বিশ্বাস হয়নি। সারা রাত ভয়ানক একটা যন্ত্রণার মতো চিন্তায় জেগে কাটিয়েছে। ঘুমোতে পারিনি। বারে বারে ভেবেছে পাজিটা তাকে খেপিয়ে মজা দেখতে অমন একটা সুখবর দেয়নি তো মিছিমিছি করে। কাল সকালে মালতী যখন জিজ্ঞেস করবে, কই ছুটি হলো, তখন সেই শেয়াল হাসিটা হাসবে। কিন্তু আজ সকালে সত্যি সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। কে কোথা থেকে বিশ্রী একটা কর্কশ স্বরে বলে উঠল, মালতী দাসী, ছুটি। তারপর কার সঙ্গে কিভাবে জেলখানার মধ্যে থেকে বার হয়ে জেল গেটের বাইরে খোলা আকাশের নিচে দাঁড়ালো নিজেই বুঝে উঠতে পারল না। কেমন যেন আচ্ছন্নের মতো চলে এলো। আসার আগে কয়েকটা চেনা মুখ দেখতে পেল। তাদের মুখে হতাশা, আবার হয়তো হিংসেও। কিছু একটা বলে উঠল 2-1 জন, কিন্তু মালতী ঠিক বুঝতে পারল না। নিজেও কিছু বলতে গেল, তাও বলা হলো না। সঙ্গে পাহারাদারটা গরু তাড়ানোর মতো হেট করে ঠেলে বার করে নিয়ে এলো। ছুটি হয়ে গেছে, ছাড়ান পেয়ে গেছে। তবু এদের একতারে যতক্ষণ থাকতে হবে এরা খানিকটা দুর্ব্যবহার করে নেবেই। সেই 3 বছর আগে মালতী যখন শুনেছিল তার জেল হয়ে গেল, মনে করেছিল জেলখানায় ঢুকেই গলায় দড়ি দেবে। মেয়ে ছেলে হয়ে জেল, কি লজ্জা। তাদের বস্তিতে কোন মেয়েটার কপালে এমন ঘটেছে? মোটামুটি বস্তিটা গেরস্ত বস্তি। মেয়ে পুরুষে সবাই খেটে খায়, ছেলে পুলে নিয়ে সংসার করে। হয়তো সব ক্ষেত্রে পুরুষগুলো খেটে খায় না, অথবা খেটে যা রোজগার করে তাতে মদ তাড়ি খায় এবং পরিবারের রোজগারে ভাতটা খায়। তবে খাটেও অনেকে। মেয়েগুলো সবাই খেটে খায়। 7-8 বছর বয়স থেকে মায়েদের সঙ্গে
বাবুদের বাড়ি কাজ করতে যায়। ছোট ছেলেগুলোও খাটতে বেরোয়। তবে রাতে ফিরে এসে একটা ডেরায় ঢুকে পড়ে ঘুমোয়। একখানা মাত্রই ঘরের সম্বল, তবু তার মধ্যেই জন্ম মৃত্যু, মিলন বিরহ এবং কলহ কোঁদলের লীলা চলে নিজ নিয়মে। আর তারই মধ্যেই একটা সংসার সংসার ভাব থাকে। এই জন্যেই পঞ্চাননতলার ওই বস্তিটাকে গেরস্থ বস্তি বলা হয়। এদের মধ্যে যেসব যুগল জীবনের প্রবাহ, তাদের মধ্যে তাদের সম্পর্কের বৈধতা নিয়ে বিশেষ প্রশ্ন ওঠে না। ও নিয়ে মাথা ঘামাতে আসবার সময় নেই কারো। অতএব বলা যায়, আজকের আমাদের দেশের শিক্ষিত নারী সমাজের মধ্যে নারী মুক্তির পরিপ্রেক্ষিতে বিবাহ বন্ধনের ফাঁস থেকে মুক্ত হয়ে যে লিভ টুগেদার প্রথার প্রবর্তনের দাবিতে আধুনিক পত্রপত্রিকা সোচ্চার, এরা সেই প্রথায় বিশ্বাসী বহু আগে থেকেই। নিরক্ষর এবং নারী মুক্তি শব্দটা সম্পর্কে ওয়াকিবহাল না হলেও এদের কাছে বর্তমানটাই সত্য। কিন্তু মালতীরা এমন নয়। মালতী আর অমূল্য রীতিমতো বিবাহিত দম্পতি। জেলা হাওড়া সজনে পোতার অনন্ত গড়াইয়ের ছেলে অমূল্য গড়াইয়ের সঙ্গে পাশের গ্রাম চণ্ডীখোলার কেতু দাসের মেয়ে মালতী দাসের বিবাহকালে নাপিত, পুরুত, শঙ্খধ্বনি, কলাতলা, ছাতনাতলা সব কিছুই হয়েছিল। অথচ সেই মালতীরই এমনি কপাল, মেয়ে ছেলে হয়ে জেল হলো। কি লজ্জা, কি ঘেন্না! সরকারি জেলখানায় মেয়ে কয়েদির অভাব নেই, কিন্তু এতটা জানা ছিল না মালতীর। তাই যখন হুকুমটা শুনতে পেল, তখন তার মনে হয়েছিল ভূভারতে এমন ঘটনা বুঝি এই একটাই ঘটনা। অতএব গারদের মধ্যে ঢুকেই গলায় দড়ি। দড়ি না জোটে পরনের শাড়িখানা তো আছে, ওর ফাঁসেও কাজ হয়। কিন্তু ফিমেল ওয়ার্ডে ঢুকে এসে তাজ্জব বনে গিয়েছিল মালতী। এত মেয়ে ছেলে জেলে ভর্তি, বুড়ি থেকে যুবতী, গাদা গাদা মেয়ে। দেখে শুনে শাড়ি দড়ি ওগুলো আর তেমন ঠেলা মারল না মালতীকে। ভাবল, তারা কি, দেখাই যাক, শাড়িটা তো হাতে রইলই। আর সেই দেখাটা দেখতে দেখতে দিন রাত মাসগুলো পার হতে হতে 3টে বছরও কেটে গেল। অবশ্যই ঝরঝরিয়ে কেটে যাওয়া নয়, প্রতিক্ষণ কাটতে কাটতে কাটা। তবু কাটল। জেল গেটের বাইরে এসে মালতী উদ্ভ্রান্ত হয়ে চারদিক তাকালো, কোথায় সেই চিরপরিচিত মুখটা। খাঁড়া নাক, চওড়া কপাল, পেটানো শরীর, ঢেঙা গড়ন, তামাটে রং মানুষটা এখানে দাঁড়িয়ে থাকবে না? মালতী যে আজ ছাড়া পাবে সে খবর তার জানা নেই। অবশ্যই ইদানিং আর অনেক দিন আসেনি অমূল্য। যা এসেছিল গোড়ায় গোড়ায়, তা বলতো আসতে যেতে অনেক সময় যায়, কাজের ক্ষতি হয়, পয়সাও তো কম খরচ হয় না। মালতী নিজেই বলেছিল, তো নিত্যি আশায় কাজ নাই, একেবারে সেই ছাড়ার দিনটাতেই চলে এসো। ফেরার কালে দুজনায় মা কালীর স্থানে পুজো দিয়ে ঘরে ফিরব। কিন্তু কোথায় অমূল্য? ও কি তালে তারিখটা জানেনি?
বড় ভ্যাবাচ্যাকা খেয়ে এদিক ওদিক তাকায় মালতী। জেল কর্তৃপক্ষ তার হাতে একটা পুঁটুলি ধরিয়ে দিয়েছে বেরোবার সময়। এটা নাকি মালতীর নিজস্ব সম্পত্তি। জেলখানায় ঢোকবার সময় ওর সঙ্গে যা ছিল। কী বা ছিল? তখন ভব্যিযুক্ত হতে গায়ে একখানা চাদর দিয়েছিল, আর অমূল্য একখানা নতুন গামছা সঙ্গে দিয়ে দিয়েছিল। আর ছিল হাতে পরা একগোছা প্লাস্টিকের চুড়ি। এগুলো যে কেন খুলে রাখতে হয়েছিল জানে না মালতী। তবে এরা কিছু পয়সাও দিয়েছে রাহা খরচ বলে। অমূল্য এলো না, অনেক দিনই আসেনি। শরীর গতিক ভালো আছে তো? ছেলেটাই বা কেমন থাকলো? 3 বছরের ছেলেটা এতদিনে শেটের 6 বছরেরটি হবার কথা। ছেলেটাকে একবারও আনেনি অমূল্য। মালতী যখন লোহার গরাদে মুখ চেপে কেঁদে ফেলে বলেছিল, গোপালটারে একবার আনলে নাই? অমূল্য উদাসভাবে বলেছিল, ওরে বলি নাই, বলেছি তোর মা বাপ ঘর গেছে। অন্যজনেরা কি আর না বলে ছেড়েছে? বলেছে, সবাই ফিসফিস গুজগাছ করে আবার বলেও নিয়েছে। আমি গোপালকে বুঝিয়েছি, তোর মা বাপ ঘর গেছে, বাপের ব্যামো। কিন্তু বাপের ব্যামো কতদিন থাকে, আর যদি সেই ব্যামো থেকে মুক্তি হয় তখনও মাকে বাপঘর থাকতে হয় কেন? এ প্রশ্ন গোপাল তার বাপকে করেছিল কিনা সে খবর পায়নি মালতী। মুখ্যু আর অভাগাদের ধৈর্য বেশি। তারা আপনজন বিদেশে গেলে 2-6 মাসে লোকমুখে একটা বার্তা পেলেও নিশ্চিন্ত থাকে। জানে সেই যথেষ্ট ভাগ্যবানদের মতো সাগর পাড়ে যাওয়া আপনজনেদের সঙ্গেও তড়িঘড়ি যোগাযোগের কথা ভাবতে পারে না। মালতী মনিব বাড়িতে দেখে শুনে হাঁ হয়ে যেত। মনিব গিন্নি টেলিফোন তুলে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতো, আর পরে বলতো, ছোট বোনের সঙ্গে কথা কইছিলাম। কিন্তু কোথায় ছোট বোন? কখনো তো দেখি নাই। ও মা, দেখবে কোথা থেকে? সে তো বিলেতে থাকে। বিলেতি বলতো। মুখ্যুদের বোঝাতে সাগর পাড়ের সকল দেশকেই বিলেত বলতে হয়, ওটাই ওরা বোঝে। তা ভাগ্যমন্তদের তো আবেগ, ভালোবাসা, মন কেমন সবই বেশি বেশি। বিলেতের ছোট বোনকে ডেকে যখন তখন কথা না কয়ে থাকতে পারে না। মালতীদের কথা আলাদা। মালতীদের অপেক্ষার শিক্ষা আছে। মালতী তাই দিন গুনেছে, আর ভেবেছে গিয়ে গোপালটারে কতটি ডাগর দেখব কে জানে। তেমন কি আর হয়েছে? কে যত্ন আত্তি করেছে? অমূল্যর হাতেই তো হাঁড়ির ভার পড়েছে। কি বা রেঁধেছে, কি বা খেয়েছে বাপ বেটায়। তার রং মিস্ত্রির কাজটাও তো বজায় রাখতে হয়েছে। মালতী মনিব বাড়ি মাস মাস 80 টাকা করে পেত, প্লাস দুবেলা বাড়ির চা রুটিটা বাঁচত, সেটা তো গেছে। মনিব গিন্নির সুখ্যাতিতে শতমুখ হতে মালতী বস্তির সবাইকে ডেকে ডেকে গল্প করত। মনিব গিন্নির বদান্যতায় মালতী কত রং বেরঙের ভালো ভালো শাড়ি পরেছে। পুরনো হলেই দিয়ে দিত। মালতী বলতো, ওরা তো আমাদের মতন বাঙালি না, বুড়ো গিন্নিও রংচঙা কাপড় পরে। বাঙালি নয় বটে,
তবে কথাবার্তা আমাদের সঙ্গে আমাদের মতনই কয়। বরাবর এইখানেই তো, অমন মানুষ হয় না। কিন্তু এখন এখন মালতী দুবেলা সেই মনিব গিন্নিকে শাপান্তর না করে জলগ্রহণ করে না। মালতীর জীবনটা ধ্বংস হলো তো তার জন্যেই। অবশ্য মিথ্যে কথা বলবো না, মালতীরও লোভ হয়েছিল, কিন্তু এও বলতে হবে তার থেকেও বেশি হয়েছিল মায়া আর সমীহার। অমন মান্যিমান্য মানুষটা মালতী হেন তুচ্ছ মানুষটার হাত ধরে কাকুতি মিনতি করছে, চোখের জল ফেলছে। এ দৃশ্য তাকে বিচলিত করেছিল। না, কোনো দিকে কোথাও অমূল্যর ছায়া নেই। আস্তে আস্তে একলা একলা এগোয় মালতী। তাদের বাড়ির দিকের বাসের রাস্তাটা কোন দিকে? অনেকদিন পথে পা দেয়নি। এই সকালের আলোতেও কেমন গা ছমছম করছে। হঠাৎ একটা লোকের ছায়া পড়ল সামনে। ছায়াটা দীর্ঘ। কে? অমূল্য আসছে নাকি? লোকটাকে দেখে যেন আর তেমন সন্দেহ আসছে না। শাস্ত্রবাক্যের প্রভাব কিনা কে জানে। মালতী আসতে বলল, সে অনেক কথা, একের পারে আর এক দণ্ড। তো কেসটা ছেলে চুরি। ছেলে চুরি? সেই তো দুদিনের বাচ্চা হাসপাতাল থেকে বার করে নিয়ে এসে। হঠাৎ যেন মালতীর প্রাণের ভেতরটা উথলে উঠল। নিজের কয়েদের ইতিহাস জেলখানায় দু চারটে মেয়ে কয়েদির কাছে করেছে বটে, তবে তারা তেমন বিশ্বাস করেছে বলে মনে হয়নি। এই লোকটা মনে হচ্ছে বিশ্বাস করবে। ভিতরের আবেগ, দুঃখ, জ্বালা হঠাৎ হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে চাইল, আর অদ্ভুত একটা কাহিনী শোনালো। অথবা অদ্ভুত নয়, ইহ সংসারে এমন আকছারি হয়। পঞ্চাননতলার মালতীর সেটা জানা ছিল না। মালতী কাজ করত এক মস্ত বড় লোকের বাড়ি। কর্তার বড় বাজারে গদি আছে, গাড়ি আছে দুখানা, কিন্তু নেই একটা জিনিস, তার নাম হচ্ছে শান্তি। দুটো ছেলে, তারা বাপের বিজনেস না দেখে বেশি লেখাপড়া শিখে পরের দোষে চাকুরি করাই ভালো মনে করে একজন দিল্লি আর একজন বোম্বাই গিয়ে বসে আছে বউ ছেলেপুলে নিয়ে। তো একটা মাত্র মেয়ে, সেও দূরে। বিকানিরে তার শ্বশুরের মস্ত ব্যবসা, কিন্তু মেয়েটার বছর 6-7 বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি। মেয়ের চিঠিতে জানতে পারছে এই জন্যে মেয়েটার শ্বশুর বাড়িতে গঞ্জনার শেষ নেই। স্বামী শুদ্ধ অনাদর অবহেলা করছে, এবং শাশুড়ি শাসাচ্ছে আর একটা বছর দেখবে, তারপর ছেলের আবার বিয়ে দেবে। ছেলে মেয়ে না হলে ডিভোর্স দেওয়া আইনে আছে। এই রকম চলছিল, আর মেয়ে ভয়ে কাঁটা হয়েছিল। তো ভগবানের দয়ায় এতদিন পরে তার সন্তান সম্ভাবনা দেখা দিয়েছে। শরীর খুব খারাপ, শাশুড়ি বউকে মা বাপের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং শাসিয়েছিল, মেয়ে কোলে করে ফেরা চলবে না, ছেলে চাই, বংশের বংশধর। এত সম্পত্তির মালিকটা কে হবে যদি বউ ফেলিওর হয়? কিন্তু ভাগ্যের নির্লজ্জ পরিহাস, সেই উৎপীড়িতা মেয়ের পুত্র সন্তানই হল।
কিন্তু অকালে মৃত। মেয়ে হয়তো তখন আত্মহত্যা করে বসত, যদি উঠে বসার ক্ষমতা থাকত। আগলে আগলে রেখেছেন বৃদ্ধা মহিলা। তখনই তিনি বাড়ির বাসন মাজুনি ওই মালতীর কাছে কেঁদে পড়লেন, যেমন করে হোক একটা সদ্যজাত ছেলে বাচ্চা এনে দিতে হবে তাকে। এর জন্য তিনি মালতীকে নিজের গলার 1 ছড়া 10 ভরির পাকা সোনার হার দিয়েছিলেন এবং বলেছিলেন যেখানে যত ঘুষ লাগে তা তিনি দেবেন। তাদের বস্তি থেকে হোক, কোনো অখ্যাত হাসপাতাল থেকে হোক, হাসপাতালের আয়ার সঙ্গে আঁতাত করে, অথবা জমাদারনীদের ঘুষ খাইয়ে বাচ্চাটা এনে দিতে হবে। মালতীর বিবেক চিন্তাকে প্রশমিত করতে যুক্তিও দিয়েছিলেন। আরে বাবা, হাসপাতাল থেকে কুকুর শেয়ালে বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে। অসাবধান আয়াদের অবহেলায় কত বাচ্চা মরেই যাচ্ছে। আর যদি বা টিকছে, তো ওইসব দিন দুঃখীর ঘরের বাচ্চারা কুকুর বিড়ালের মতো মানুষ হচ্ছে। এদের একটাকে যদি ওই আস্তা কুঁড় থেকে তুলে এনে রাজ সিংহাসনে বসিয়ে দাও, সেটা পাপ না পুণ্যি? যে ঘরানার মহিলার পা ছুঁতে সাহস হবার কথা নয় মালতীর মতো দরের লোকের, তিনি মালতীর হাত ধরে আবেদন করলেন এবং মিনতি করলেন যেন কাকপক্ষীতে টের না পায়। মালতী অবশ্য কাকপক্ষী, জনসমাজ কাউকে টের পেতে দেয়নি। শুধু জানিয়েছিল স্বামীকে, বলেছিল, ভেবে দেখো সত্যি পাপ না পুণ্যি। তাছাড়া ওই 10 ভরি সোনা হাতে পেলে তুমি এই রং মিস্ত্রির কাজ আর 55 তলা বস্তি ছেড়ে দিয়ে দেশে ঘরে গিয়ে আগের মতন দোকান দিয়ে গুছিয়ে বসবে। লোকটা অবাক হয়ে বলেছিল, দেশ ঘর আছে নাকি? এ প্রশ্নেরও উত্তর অনেক কথায়। আছে নয় বটে, তবে ছিল। চিঁড়ে মুরকি, খই বাতাসা আর গুড়ের দোকান ছিল। কিন্তু বছর 10 আগের সেই আকালের বছরে অন্য অন্য করে হাহাকার। কোথায় চিঁড়ে মুড়ি, খই মুরকি, তার উপর আবার অভাবের সময় যা হয়। ভাইয়ে ভাইয়ে জমির ধান চালের ভাগ নিয়ে বচসা, আর এদিকে যায় যায় কোঁদল। ধুত্তরি, রোজ রোজ এই অশান্তি। এর থেকে শহরে গিয়ে 2 মনীষী হাতে পেয়ে খেটে জীবন কাটাবো, বলে বউকে নিয়ে চলে এসেছিল অমূল্য। তখনও গোপাল জন্মায়নি, তাই 2 মনীষী। তা চলছিল তো ভালোই, যদিও অমূল্য মাঝে মাঝে বলতো, দূর, এই বস্তির কিচকিচিনি আর ভালো লাগে না। তবে রঙের কাজটা ভালোই শিখে নিয়েছিল। হঠাৎ ওই মনিবগিন্নির রূপ ধরে কাল গ্রহ এসে আছড়ে পড়ল মালতীদের জীবনে। মনিবগিন্নির দেওয়া খরচা বাবদ 1000 টাকার অর্ধেকটা অমূল্যর কাছে রেখে বাকি অর্ধেকটা দিয়েই কাজ ম্যানেজ করে ফেলেছিল মালতী, সাঁতরাগাছির এক নেহাত দিনহীন হাসপাতাল থেকে, জমাদারনিরই মাধ্যমে। তো সে পরমানন্দে টাকাটা আঁচলে বেঁধে নিয়ে যা বলেছিল তার সারমর্ম হচ্ছে, এতে মালতীর অধর্ম নেই। ওই যে আধু বুড়ি মেয়ে ছেলেটা, কুলিবুস্তির বাসিন্দে, 5-7টা ছেলে মেয়ের মা, ওটা তো নেই ঘরেরই তো খাই বেশি, তাই আবার এসেছে হাসপাতালে ছানা পাড়তে। বছরে বছরে একবার করে আসে, কিন্তু ছানা পাড়ে যেন বেড়াল ছানা, ফুটফুটে নাদুস নুদুস।
তারপর সেগুলো হাড় চামড়া সার হয়ে আধ উলঙ্গ মূর্তিতে পথে পথে ঘুরে বেড়ায়। নিয়ে যাও এবার এরটাকে, কুকুরে নিয়ে গেছে বলে চালিয়ে দেওয়া যাবে। তো হয়ে গিয়েছিল সবটাই। ন্যাকড়া মোড়া দিন দুয়ের বাচ্চাটাকে নিয়ে রিকশায় উঠেও ছিল মালতী সন্ধে সন্ধে সময়। রিকশাওয়ালার কাছে নিজের বাচ্চা বলে চালিয়ে ফেলেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। বোধহয় ওই জমাদারনীদের মধ্যেই কারো সঙ্গে বকরার ভাগ নিয়ে বচসা হওয়ায় সে ফাঁস করে দিল। মনিব বাড়ির কাছ বরাবর এসে ধরা পড়ে গেল মালতী। কিন্তু মালতী মন্ত্রগুপ্তির শপথটি পালন করেছিল। বলেছিল নিজেরই লোভ হয়েছিল। স্বীকারোক্তির পর আর তাকে কেউ ছাড়ে? মালতীর দণ্ডাদেশ হয়ে গেল। এই রকম সব ছোটখাটো আসামি দিয়ে জেল ভরতে পারলেও জেলখানার একটা মান মর্যাদা বজায় থাকে। আরও এক প্রস্ত চা নেওয়া হয়েছিল। তারপর উঠে পড়া মালতী চলতে চলতে বলল, কথাগুলো তবু একজনার কাছে বলতে পেরে মনটা একটু হালকা হলো। তো নিজের কথাই সাতকাহন। তোমার বৃত্তান্ত তো কিছুই জানা হলো নাই। আমার আবার বৃত্তান্ত? জেল আমার জল ভাত। হ্যাঁ, আরও হয়েছে? তবে আমার কি, ভাড়াটে গুন্ডা। কোনোখানে জমি নিয়ে লাঠিবাজি করতে দরকার পড়লেই এই নিকুঞ্জর ডাক পড়ে। তো এবার ভুলক্রমে একটা বড় পার্টির লোকের মাথা ফাটিয়ে মেরে কয়েকটা হয়ে গেল। তা কেউ ছাড়িয়ে নেবার চেষ্টা করল না। মালতী অবাক হয়ে দেখল লোকটা কত সহজে দোষ কবুল করল। নাম তাহলে নিকুঞ্জ? দেশঘর কোথায়? দূর, দেশও নাই, ঘরও নাই। আহা, কোথাও তো একদিন জন্মেছিলে, মা বাপও ছিল। না, ওসব কিছু দেখি নাই। নিজেকে ভুঁইফোঁড় বলেই জানি। নাও চলো চলো, কোথায় তোমার ৫৫ তলার নন্দীবাবুর বস্তি। কিন্তু কোথায় সেই পরম ধাম? মালতীর চোখের ওপর যার ছবিখানি জল জল করে জ্বলছে। সেদিন ঘর থেকে বেরিয়ে আসার আগে বেড়ার গায়ে নিজের যে ফুলছাপ ব্লাউজটা আর গোপালের নীল রঙা হাফ প্যান্টটা মেলে দিয়ে এসেছিল, সেটাও বুঝি দেখতে পাবে এই ব্যগ্রতা নিয়ে বাস থেকে নেমে হনহনিয়ে এগিয়ে এসেছিল। কিন্তু কোথায় কি? রাস্তা ভুল করে অন্য কোথাও চলে এলো নাকি মালতী? নিকুঞ্জ বলল, তোমার বোধহয় বিস্মরণ হয়ে গেছে গো, অন্যদিকে হবে। বিস্মরণ বললেই হলো। এই তো এই স্কুল বাড়ি, তারপর যদুর মুদিখানার দোকান, তারপর